মানুষ আছে যারা সুযোগটাকে সদ্ব্যবহার করে। আমাদের ওখানকার যিনি বিধায়ক, সেই বিধায়কের বাড়িতে পর্যন্ত হামলা হয়েছে, কারণ বিজেপির যে পাতা ফাঁদ, সেই ফাঁদে কেউ কেউ পা দেওয়ার চেষ্টা করছে। আজ থেকে 6 মাস আগে আমাদের রাজ্যের যে বিরোধী দল নেতা কোন একটা জায়গায় সে বলেছিল যে মুসলমানদের ট্রেনে রাস্তায় নামাবো, কারণ ও জানতো যে দেশের সরকার আগামী দিনে মুসলিম সংখ্যালঘুদের যে ওয়াকফ বিল, ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তির বিরুদ্ধে যে আইন নিয়ে পাশ করবে, তারপরে ভারতবর্ষের মুসলমানরা, বাংলার মুসলমানরা তাদের রাস্তায় নামতে হবে। আর গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র করে এই ধরনের গায়ের করে একটা আইন পাশ করেছে। আজকের ওয়াকফ সম্পত্তি কাদের? এটা আমরা বলি আল্লাহর সম্পত্তি। বিভিন্ন ধর্মের মানুষ আল্লাহর রাস্তায় দান করে দেয়। এই সম্পত্তির অধিকার একমাত্র ভারতবর্ষের সংখ্যালঘুদের। কিন্তু আজকে লোকসভাতে যে বিল পাশ করলো, সেই বিলে বলা হলো যে 2 জন নন মুসলিম এই কমিটির অন্তর্ভুক্ত হবে। এই কমিটির চেয়ারম্যান হবে জেলা শাসক। খুব স্বাভাবিকভাবে, পরিকল্পিতভাবে মুসলমান সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার প্রথম চক্রান্ত শুরু হবে। আজকের ওয়াকফ সম্পত্তির উপরে হাজার হাজার কবরস্থান আছে, লাখো লাখো মাদ্রাসা, মসজিদ, শুধু কলকাতা নয়, সারা ভারতবর্ষের যতগুলো শহর আছে সমস্ত জায়গায় মসজিদগুলো আছে, বড় বড় কবরস্থান আছে। যে কবরস্থানে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলিম সংখ্যালঘু মানুষ মারা গেলে তাদের কাফন, তাদের দাফন করা হয়। আজ দেশের সরকার আমাদের সেই কবরস্থানের অধিকার আমাদের কেড়ে নিতে চাইছে, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসার অধিকার কেড়ে নিতে চাইছে। গোটা দেশের হিন্দু মুসলমান আজকের আমাদের যে সম্প্রীতি, সেটাকে আজকে ধ্বংস করে দিতে চাইছে, গণতন্ত্রকে গোলা টিপে শেষ করতে চাইছে। লড়াইটা আমাদের তাদের বিরুদ্ধে। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে আমি যতদিন বেঁচে আছি বাংলায় ওয়াকফ আইন এখানে কার্যকরী করতে দেব না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করেছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমি তাই আমাদের চান্দাবেড়িয়ায় আমাদের সংখ্যালঘু বলি আর সংখ্যাগুরু বলি, হিন্দু বলি আর মুসলমান বলি। দেখুন, আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি। আর যদি আমাদের কবরস্থান কেউ কেড়ে নেয়, কাল যদি কারো শ্মশান কেউ কেড়ে নেয়, আর যদি কেউ একটা মন্দিরে আঘাত করে, কাল যদি কেউ একটা মসজিদে কেউ আঘাত করে, এটা কখনো মেনে নেওয়া কখনো সম্ভব নয়। নিজেদের জীবন চলে যাবে, তবু এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। আচ্ছা, উত্তরপ্রদেশে অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে কবরস্থান, বেশ কিছু কবরস্থান বুলডোজার দিয়ে সেখানে ভেঙে দেওয়া হচ্ছে। সারা দেশে বিভিন্ন জায়গায় হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি সংখ্যালঘু মানুষ রাস্তায় নেমে পড়েছে। কিন্তু এই আন্দোলনটা গণতান্ত্রিক ভাবে হওয়া উচিত। পুলিশের গাড়ি ভেঙে, পুলিশের গাড়িতে আগুন দিয়ে, কাউকে খুন করে, কারোর বাড়িতে আগুন জ্বালিয়ে লুটপাট করে এই ধরনের আন্দোলন কখনো হয় না। এটা যারা করে তারা কাপুরুষ। যেটা আজকে মুর্শিদাবাদে হচ্ছে, কিছু মানুষ পিছন থেকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে মিছিলে যাচ্ছে, হঠাৎ করে পেট্রোল ছড়িয়ে দিয়ে, কারোর ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে, গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। গতকাল পর্যন্ত 150 জন মানুষ ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছে। সমস্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সমস্ত মানুষরা ঘর ছাড়া। গতকাল থেকে প্রচুর সেন্ট্রাল ফোর্স নেমে গেছে, রাজ্য পুলিশ নেমেছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে। আমি তাই বিশেষ করে আমাদের হাওড়ের যারা আমাদের নেতা, আমাদের চান্দাবেড়িয়ার যারা নেতৃত্ব, আমি তাদের কাছে অনুরোধ করব, আমরা সেই কারণে 20 তারিখের মিছিলটা হয়তো একটু পিছিয়ে দেব। কারণ 16 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সমস্ত ইমাম, সমস্ত মুয়াজ্জিন, সমস্ত বুদ্ধিজীবী মুসল্লিরা
যারা আছে তাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছে। আমাদের এই ভাওর কানিক থেকে প্রায় 100 আনা বার যাবে। আমাদের যারা ইমাম মুয়াজ্জিন মুসল্লি বুদ্ধিজীবী যারা আছে তারা যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন ডিক্লার করবেন তিনি ওয়াকফ বিলের নিয়ে কিভাবে মোকাবিলা করবেন। ইতিমধ্যে আমাদের একজন সাংসদ তিনি মহুয়া মৈত্র অলরেডি সুপ্রিম কোর্টে মামলা দাখিল করেছেন। বাংলার হিন্দু মুসলমানের ঐতিহ্য যারা ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ, সাধারণ মানুষ আমাদের মধ্যে রুখে দাঁড়াতে হবে। আজকের বিজেপি গোটা দেশটাকে ধ্বংস করতে চাইছে। কদিন আগে আমাদের হিন্দু ভাইদের দোলযাত্রা হয়েছে, সারা বাংলাদেশ শান্তিপূর্ণ ভাবে দোলযাত্রা হলো। কোথাও একটা চকলেট তো দূরের কথা, একটা ঢিল পড়ে। সারা বাংলায় যত মসজিদ আছে, মন্দির আছে, কোথাও কোনো ঢাকতে হয়নি। কিন্তু সেই ভারতবর্ষের একটা রাজ্য আছে উত্তরপ্রদেশ, 190খানা মসজিদ চট দিয়ে ঢেকে দিতে হলো, তিরপল দিয়ে রাখতে হলো। কারণ সেই মসজিদগুলোতে রং মেরে দেবে, সেখানে গিয়ে মসজিদের ভিতরে গিয়ে নাচানাচি করবে। দেশের যোগী সরকার, নরেন্দ্র মোদী সরকার এই ধরনের বাস্তবতা তৈরি করতে চাইছে। উত্তরপ্রদেশে একটা জেলা আছে শাহজাহানপুর, সেখানে একটা জায়গা আছে 89খানা মসজিদে তিরপল দিয়ে ঢাকতে হচ্ছে। কারণ তাদের রং খেলার পরে তারা জুতো ছড়াছড়ি করে, এটা তাদের রীতি। কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের যখন দেশ থেকে চলে গিয়েছিল সেখান থেকে তারা এই প্রথা চালু করেছিল। আজকে ভারতবর্ষ জুড়ে আজকে বিভিন্ন ভাবে একদিকে মা বোনদের ইজ্জতের কোনো দাম নেই, আর একদিকে সংখ্যালঘু সমাজের কোনো মূল্য নেই। কখনো এনআরসি চালু করছে, কখনো সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ চালু করছে, কখনো নোটবন্দি করছে, কখনো পেট্রোলের দাম বাড়াচ্ছে, কখনো গ্যাসের দাম বাড়াচ্ছে। এই ধরনের কাণ্ড কারখানা তারা করছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। এই যে কদিন 26,000 লোক চাকরি হারালো, তাদের সুপ্রিম কোর্টের রায়। প্রথম রায় দিয়েছিল কে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কে এখন? তিনি বর্তমানে এখন বিজেপির সাংসদ। প্রথম সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরে ডিভিশন বেঞ্চে থেকে সেই রায় কার্যকরী করলো, তারপর সেখান থেকে গেল সুপ্রিম কোর্ট। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়ে চাকরি হারদের পাশে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে। এদের মুখ আর মুখোশটা সম্পূর্ণ আলাদা। যে কোনো ভাবে বাংলা সরকারকে, বাংলার সংখ্যালঘুদের, বাংলার তৃণমূল কংগ্রেসকে যে কোনো ভাবে কালিমালিপ্ত করতে হবে, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি নেতাজি ইন্দোরের সব শিক্ষককে ডেকে বলেছেন যারা যোগ্য তাদের চাকরি যাবে না, তাদের চাকরির গ্যারান্টি আমি মমতা বন্দ্যোপাধ্যায় দেব, তাদের চাকরি ব্যবস্থা। তারপরেও কেন আন্দোলন? ঠিক যেমন আর্জিকর নিয়ে কিছু মাখু, কিছু ভেকু, কিছু রামু সামু এরা লেগেছিল, আজকে সেই একইভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাকরি হারদের নিয়ে একইভাবে রাজনীতি শুরু করেছে। কিন্তু যে ওয়াকফ কেলেঙ্কারি আজকে নরেন্দ্র মোদী করলো, যেভাবে আইনটাকে পাশ করলো, তার বিরুদ্ধে সিপিএম কোনো কথা বলছে না, আইএসএফ কোনো কথা বলছে না, কংগ্রেস কোনোটা কিছু বলছে না। একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নামছে। আমি তাই সকলকে অনুরোধ করবো যারা চান্দা মিডিয়া নেতৃত্ব আছেন, আগামীকাল আগামী 16 তারিখ আমাদের যেটা একটা করে বাস যাওয়ার কথা, এটা একটা করে গাড়ি যাওয়ার কথা, 3খানা করে গাড়ি অঞ্চল থেকে যাবে। এই 30টার মধ্যে 3খানা গাড়ি যাবে। আমি অনুরোধ করবো একেবারে আমাদের যারা মুসল্লিরা আছেন, যারা মাথায় টুপি টুপি দেয়, একবার মাথায় টুপি দিয়ে জামা কাপড় গায়ে দিয়ে 9টার মধ্যে কাটাতলায় ওখানে পৌঁছাতে হবে। 3টে পঞ্চায়েত সমিতি, একটা নিজাম, একটা রাজ্জাক, একটা ওইদুল, 3টে পঞ্চায়েত সমিতিতে 3খানা গাড়ি যাবে। কিন্তু যারা যাবে তারা প্রত্যেকে মাথায় টুপি দিয়ে যাবে। ইমাম সাহেব, মহদ্দিন সাহেব বা বুদ্ধিজীবী যারা মুসল্লি আছে তারাই যাবে। আমরাও সেদিন যাব। আমাদের ভাওরের গাড়িগুলো 9টার মধ্যে, 9টায় 9টা কিন্তু কাটাতলায় পৌঁছাতে হবে। এটা সকলের কাছে অনুরোধ। তারপর ওই দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেন, এই যে তিনি যদি আমাদের মিছিলের অর্ডার দেন, নির্দেশ দেন,
তাহলে আমরা 20 তারিখে মিছিলটা করবো। আপাতত আমাদের মিটিংগুলো চলবে, কিন্তু মিছিলটা হবে কিনা এটা আমরা 16 তারিখে বিকালে আমরা বলে দেবো। নিজেরা নিজেদের মতো প্রস্তুতি নিয়ে রাখুন, লোকজন বলে রাখুন। 16 তারিখে বিকালবেলা যদি আমরা খবরটা পাই তাহলে নিশ্চিতভাবে আমরা বলে দেবো, সেই মতো মিছিলটা হবে। আমাদের টার্গেট ছিল এবার 50,000 মানুষকে রাস্তায় নামানো, ক্যানিং ভাঙড় একসাথে মিলিয়ে মিছিলটা করার কথা। সেই ধরনের প্রস্তুতি অলরেডি সব জায়গায় শুরু হয়ে গেছে। আমরা তাই সকলের কাছে অনুরোধ, আমার চালতা মিডিয়া সংগঠনটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। আমরা দেখছি চালতা মিডিয়ায় লোকসভা ভোটে যে অবস্থা ছিল, আমার মনে হয়েছে লোকসভা থেকে অনেক ভালো এখন চালতা মিডিয়া সংগঠন অনেকটা ভালো গড়ে উঠেছে, এটা নিশ্চিতভাবে আমি অন্তত মনে করছি। আমাদের প্রত্যেকটা বুথের ছেলেরা, আমাদের অঞ্চলে, আমাদের ব্লকে যারা আছে, আমাদের পঞ্চায়েত মেম্বাররা যারা আছে, সকলে মিলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আগামী দিনের উন্নয়নটা করতে গেলে, আগামী দিনে শান্তিটা বজায় রাখতে গেলে আমি সকলকে অনুরোধ করব, এই 10টা 11টা মাস আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের মাঠে নামতে হবে। আমি আশা করি চালতা মিডিয়া, আমাদের নেতারা, আমাদের কর্মীরা যারা আছেন, আপনারা যেভাবে সংঘবদ্ধ হচ্ছেন, একটা ছোট মিটিংকে কেন্দ্র করে এত কর্মীরা একসঙ্গে আজকে সবাই এসে উপস্থিত হয়েছেন, আমরা তার জন্য ধন্যবাদ জানাই। এবারে আমরা এই 16 তারিখের পর দিদি যে নির্দেশ দেবেন সেই মতো করে আমরা এগোবো। কিন্তু আমাদের প্রত্যেকটা মসজিদে আমাদের যারা ইমাম সাহেব আছে তাদেরকে বলতে হবে, সকলকে অ্যালার্ট করতে হবে যে গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন হবে। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, বিজেপি যতই চেষ্টা করুক না কেন আমরা কখনোই কাপুরুষদের কাছে মাথা নত করব না, এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। বাংলার সংখ্যালঘুরা কখনো মাথা নত করবে না। আমাদের জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, দরকার হলে শহীদ হয়ে যাব, কিন্তু বিজেপির কাছে মাথা নত করবো না। আর 1 ইঞ্চি কবরস্থান, 1 ইঞ্চি মসজিদ, 1 ইঞ্চি মাদ্রাসা আমরা ছাড়বো না, এটা অন্তত ওদের মনে রাখা উচিত। সেই শপথ নিয়ে আমাদের এগোতে হবে, সেই লড়াইটা আমাদের লড়তে হবে। দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, আমাদের লড়াই রক্ত পিপাসু নরেন্দ্র মোদী, অমিত শাহের বিরুদ্ধে, আমাদের লড়াই এই বাংলার সবচেয়ে বড় কালপিট শিশির অধিকারীর ওই শয়তানটা, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইকে আরো বেশি যদি সংগঠিত করতে হয়, ওই জুয়ানার 4 পয়সার আইএসএফ এর দ্বারা হবে না, সিপিএম এর দ্বারা হবে না, যারা বাংলাতে নেই, কংগ্রেসের দ্বারা হবে না। একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। এই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। এদিকে চাকরিহারাদের আন্দোলন, ওদিকে ওয়াকাফের আন্দোলন, মাঝখান থেকে রাত্রিবেলা 50 টাকা করে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। ভাবতে পারে কোটি কোটি টাকার খেলা। একদিন যদি ভারতবর্ষে 50 টাকা করে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া যায়, কয়েক হাজার কোটি টাকা মুনাফা লোটা যায়, কয়েক হাজার কোটি টাকা। এটা হয়তো অনেকে জানে না। 1 টাকা যদি পেট্রোলের দাম যদি 50 পয়সা যদি বাড়ানো যায়, কয়েক লক্ষ কোটি টাকা মুনাফা কামানো যায়। আজকে কেন্দ্রের সরকার সেই কাজ আজকে করছে। তাই চালতা মিডিয়া সকলকে অনুরোধ করব, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই যে আগামী দিনে আরো বেশি ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আর আপনারা জানেন যে 87 খানা ঔষধ ইতিমধ্যে দাম বেড়ে গেছে। হার্টের ওষুধের দাম বেড়েছে, কোলেস্ট্রলের ওষুধের দাম বেড়েছে, প্যারাসিটামলের দাম বেড়েছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ জীবনদায়ী ঔষধ। 987টা ঔষধ দাম বেড়েছে। আপনারা যারা হার্টের ওষুধ খান, এটা অনেকেই হয়তো জানেন না, 31.8 পয়সা দাম বেড়েছে। মানে যেটা আপনি 100 টাকা কিনছেন সেটা 130-130 টাকা দিয়ে কিনতে হবে। আর কোলেস্ট্রলের ওষুধের যেটা আপনি 10 টাকা কিনতেন সেটা এখন 23 টাকা দিয়ে কিনতে হবে। এইরকম দাম কোলেস্ট্রলের ওষুধের দাম বেড়ে গেছে। প্যারাসিটামল জ্বর হলে আমাদের খেতে হয়, সেই প্যারাসিটামলেরও দাম বেড়েছে। প্রত্যেকটা জিনিসের দাম কেন্দ্রীয় সরকার আজকে বাড়িয়ে দিয়েছে। তাই সকলকে বলবো, মানুষকে বোঝাতে হবে, মানুষকে বলতে হবে, এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাতটাকে ভাঙড়ে শক্তিশালী করতে হবে। চালতা মিডিয়া অঞ্চল সবচেয়ে আমাদের বড় অঞ্চল। আমি মনে করি চালতা মিডিয়া অঞ্চল যদি ঘুরে দাঁড়ায়
গোটা ভাঙড়ে আমরা 1 লক্ষ ভোটে জিতবো, কেউ আমাদের আটকে রাখতে পারবে না। আজকে সেই লড়াইটা আমাদের করতে হবে। আমি আশা করি আপনারা করবেন। আর বাদবাকি যে উন্নয়নের বিষয়গুলো আছে, আপনারা জানেন ঘরগুলো গরিব মানুষের হচ্ছে, বাদবাকি আরো 2 দফায় টাকা ছাড়া হবে। ডিসেম্বরের মধ্যে আরো প্রচুর মানুষ টাকা পাবেন। তারপর মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, আরো যে সমস্ত গরিব মানুষগুলো ঘর পায়নি, আগামী দিনে পঞ্চায়েত সমিতির মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে সেই ঘরগুলো সার্ভে হবে এবং তার মাঝখানে অবশ্যই সেই গরিব মানুষগুলো ঘর পাবে। এটা আমরা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথা দেয় সেটা কথা রাখে। তাই সকলকে বলবো, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে সবাই মিলে ঐক্যবদ্ধ হন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে চলুন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে এমএলএ সাহেবের নির্দেশে চান্দাবেড়িয়া অঞ্চলের ডাকে যে কর্মী সভার আয়োজন করা হয়েছিল, সেই কর্মী সভার কাজ ইতিমধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করা হবে।